আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। স্যার বিমান ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি আরিফুল ইসলাম আরিফ বরাবর মতো আপনাদেরকে স্বাগত জানাই। এলজিএসপি 3 এর আয়োজনে ফ্রিল্যান্সিং মার্কেটিং ক্লাসের আমাদের ক্লাস নাম্বার 15 এবং আজকে ক্লাসের আলোচনার বিষয় হচ্ছে আমাদের এসইও অন পেজ এসইও পার্টের। আমরা প্রথম দিকে যে ক্লাসগুলো করেছিলাম সেইগুলোতে একটা বিষয় আমরা আলোচনা করেছিলাম যে এসইও মোটামুটি 3 ধরনের হয়। তার মধ্যে হোয়াইট হ্যাট এসইও, গ্রে হ্যাট এসইও এবং ব্ল্যাক হ্যাট এসইও, এরকম 3টা প্রকারভেদ ছিল। তার মধ্যে থেকে আবার আমরা শিখছি কোনটা হোয়াইট হ্যাট এসইও। এবং এই এসইও এর মধ্যে 2টা পার্ট আছে, একটা পার্ট হচ্ছে অন পেজ এসইও, আর একটা পার্ট হচ্ছে অফ পেজ এসইও। অন পেজ এবং অফ পেজ এসইও পার্ট। তো আমাদের আজকে আলোচনার বিষয় থাকবে অন পেজ এসইও নিয়ে। তো এই অন পেজ এসইও এই কাজগুলি আমরা 2 ভাবে করতে পারি। একটা হচ্ছে অফলাইনে, অফলাইনে বলতে ইন্টারনেট কানেকশন বন্ধ করে, একটা হচ্ছে অফলাইনে, সরি, অনলাইনে ইন্টারনেট কানেকশন যুক্ত করে। এই কাজটা আপনারা মোবাইল থেকে করতে পারবেন না যদি আপনি অফলাইনে করেন, মানে যদি আপনার ইন্টারনেট কানেকশন না থাকে, সেক্ষেত্রে এটা আপনি মোবাইল থেকে করতে পারবেন না। কারণ আমরা এই অন পেজ এসইও করার জন্য যে সফটওয়্যার ব্যবহার করি, এই সফটওয়্যারটা পিসির জন্য সাপোর্ট করে। হুম এই সফটওয়্যারটা পিসির জন্য সাপোর্ট করে। আর অনলাইনে আপনি মোবাইল থেকেও করতে পারেন, পিসি থেকেও করতে পারেন, সেটা কোনো আহ, বড় বিষয় না। মোবাইল থেকে এই কাজটা করতে গেলে একটু পেইন হবে আপনার জন্য। আসলে অন পেজ এসইওটা কি, এটা সম্পর্কে একটু ধারণা থাকা দরকার আমাদের। আমরা আসলে এসইও জানি যে আমরা কিছু কিওয়ার্ডে রিসার্চ করে দেখেছিলাম, যেখানে ক্লায়েন্টদেরকে আমরা কিওয়ার্ড গুলো লিখে দেই, খুঁজে খুঁজে বের করে দেই। ক্লায়েন্টরা কি করে অ্যাকচুয়ালি, ক্লায়েন্ট গুলো হচ্ছে আপনার থেকে যে কিওয়ার্ড গুলো নেয়, খুঁজে নিল, এইগুলো নিয়ে তারা, যারা কন্টেন্ট লেখে, যারা, তাদেরকে দিয়ে কন্টেন্ট লিখে নেয়। ওই শব্দগুলো ব্যবহার করে তারা অনেক ভালো ভালো কন্টেন্ট লিখে নেয়। আচ্ছা, তো এই কন্টেন্ট লিখে তারা কি করে বা এটা পাবলিশ করে কোথায়, এটা আপনাকে জানতে হবে। আমরা জানি যে কন্টেন্ট লেখার অনেক জায়গা আছে, তার মধ্যে সবচেয়ে বেস্ট জায়গা হচ্ছে ওয়েবসাইট। বেস্ট জায়গা কোনটা? ওয়েবসাইট। আপনি যদি সার্চ করেন এইখানে হোয়াট ইজ এসইও লিখে আমি সার্চ করলাম, দেখেন আমরা একটা ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করলাম। এই যে সার্চ ইঞ্জিন ল্যান্ড, এই যে একটা ওয়েবসাইট দেখছেন, এখানে অনেকগুলো বিষয় নিয়ে লেখালেখি করা আছে, তাই না? কতগুলো বিষয় নিয়ে কথা বলা আছে। তো আপনি বা আপনার ক্লায়েন্ট যেই বিষয় নিয়ে কথা তারা বলতে চায়, তখন যে আপনার থেকে ওই কিওয়ার্ড গুলো তারা নিয়ে নেয়, নিয়ে একজন কন্টেন্ট রাইটারকে দিয়ে তারা এইগুলো লিখে নেয়। এই যে লেখাগুলো, এইগুলো তারা লিখে নেয়, ঠিক আছে? এখানে তারা এই ওয়েবসাইটের মধ্যে পাবলিশ করে। তার মানে এসইওর একটা বিষয় কোথায়, এসইওর সাথে ওতপ্রোতভাবে জড়িত হচ্ছে ওয়েবসাইট, এই শব্দটা। তো এটা একটা ওয়েবসাইট, আপনারা জানেন ওয়েবসাইট বিভিন্ন ধরনের হয়। বিভিন্ন কর্পোরেট ওয়েবসাইট হয়, বিভিন্ন পার্সোনাল ওয়েবসাইট হয়, কোম্পানির ওয়েবসাইট আছে, দেন ই কমার্স ওয়েবসাইট আছে, ব্লগিং ওয়েবসাইট আছে। এই ওয়েবসাইটটা কি একটা ব্লগ ওয়েবসাইট, যেখানে বিভিন্ন লেখা আছে। প্রথম আলোর যে সাইটটা আছে, এটাও কিন্তু কি একটা ওয়েবসাইট, এটা হচ্ছে নিউজ ওয়েবসাইট। তো ওয়েবসাইটের অনেক ধরন আছে, এই ওয়েবসাইটে লেখাগুলো থাকে এবং এই লেখাগুলোকে এসইও করতে হয়। এখন যেহেতু ওয়েবসাইট নিয়ে কথাবার্তা চলছে, আপনারা হয়তো মনে করতে পারেন যে আপনাদেরকে কি আবার ওয়েবসাইট ডিজাইন, ডেভেলপমেন্ট এই বিষয়গুলো শিখতে হবে কিনা। না, এসইও করার জন্য আপনার ওয়েবসাইট ডিজাইন, ডেভেলপমেন্ট এই বিষয়গুলো শিখতে হবে না। যদি আপনার শেখা থাকে আপনার, সেই ক্ষেত্রে আপনি কাজ করতে অন্যদের তুলনায় আপনি একটু এগিয়ে থাকবেন। হুম তো আমরা যে বললাম যে অন পেজ এবং অফ পেজ এসইও, অন পেজ যে এসইওটা আজকে আমাদের আলোচনার বিষয়, সেটা হচ্ছে
আমি একটু ড্র করি। যে কোনো ওয়েবসাইটের দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে ফ্রন্ট এন্ড পার্ট আর একটা হচ্ছে ব্যাক এন্ড পার্ট। ঠিক আছে, একটা পার্টে কি থাকে, ফ্রন্ট এন্ড, আর একটা পার্টে থাকে ব্যাক এন্ড। ফ্রন্ট এন্ড হচ্ছে আপনি একটা ওয়েবসাইটের বাইরের দিকে যেটা দেখতে পাচ্ছেন সেটাকে বলা হয় ফ্রন্ট এন্ড। আর ব্যাক এন্ড হচ্ছে এই ওয়েবসাইটের ভেতরে একটা আলাদা জায়গা আছে যেখান থেকে ওয়েবসাইটের সমস্ত তথ্যগুলো আপডেট করা যায়। ঠিক আছে, বিষয়টা হচ্ছে আপনি যদি কখনো ইউটিউব দেখে থাকেন, যদি আমি চিন্তা করি, ইউটিউবে আপনার যে ভিডিওগুলো দেখেন, বিভিন্ন চ্যানেলের ভিডিও দেখেন, অ্যাকচুয়ালি ওই চ্যানেলের যে মালিক তার তার কিন্তু একটা আলাদা প্যানেল থাকে, যে প্যানেল থেকে সে ভিডিও আপলোড করে, ভিডিও ডিলিট করে, ভিডিওকে এডিট করে, হুম, এইরকম। তো ওয়েবসাইটেরও একটা অ্যাডমিন প্যানেল থাকে। অন পেজ এসইও করার জন্য আপনাকে ওই প্যানেলে ঢুকতে হয়। ওই প্যানেলের অ্যাক্সেসটা আপনাকে ক্লায়েন্ট দিয়ে দেয় যদি ক্লায়েন্টের কাজ হয়। ওই প্যানেলে ঢুকতে একটা ইউজার আইডি লাগে আর একটা পাসওয়ার্ড লাগে। এই দুইটা জিনিস আপনাকে কি করবে, আপনার ক্লায়েন্ট যিনি আছে তিনি আপনাকে দিয়ে দিবে, ইউজার, এটা হচ্ছে পাসওয়ার্ড। ঠিক আছে, সেটা অনলাইনে আপনি করতে পারবেন যদি ক্লায়েন্টের কাজ হয়। কিন্তু এই মুহূর্তে যাদের পিসি আছে বা অনলাইনে কোনো ওয়েবসাইট আপনাদের কাছে নাই বা কোনো ক্লায়েন্টের আপনি কাজ পান নাই, তারা এই কাজটাকে যেন চর্চা করতে পারেন, প্র্যাকটিস করতে পারেন, সেই জন্য আমি আপনার নিজের কম্পিউটারকে কিভাবে একটা সার্ভারে পরিণত করবেন ওই বিষয়টা আমি আজকে দেখিয়ে দিব, যাতে করে প্র্যাকটিস করতে পারেন আপনারা নিজেদের জন্য। তো আমরা এইখানে কয়েকটা বিষয় ব্যবহার করব, তার মধ্যে একটা বিষয় হচ্ছে আমরা একটা সফটওয়্যার ইউজ করব যার নাম জ্যাম। জুম করে নেই, যে জ্যাম যে সফটওয়্যারটা সার্চ করি। জ্যাম্প নামে একটা সফটওয়্যার আছে, এই সফটওয়্যারটা আমরা ব্যবহার করব। যে এই সফটওয়্যারের কাজ হচ্ছে আমাদের যে লোকাল কম্পিউটারটা আছে এই কম্পিউটারকে আমরা একটা সার্ভারে পরিণত করব, সার্ভারে পরিণত করব। তারপরে আমরা ওয়ার্ডপ্রেস এই নামে আরেকটা সফটওয়্যার ব্যবহার করব, যে সফটওয়্যার দিয়ে আমরা ফ্রিতে ওয়েবসাইট তৈরি করে সেটার ব্যাকএন্ডে আমরা ঢুকতে পারি, যাতে ওয়েবসাইটের ব্যাকএন্ডে কি থাকে না থাকে এটা আমরা যেন দেখতে পারি। হ্যাঁ, এই দুইটা বিষয়। যেহেতু আমরা জ্যাম্প এই সফটওয়্যারটাকে ব্যবহার করব এবং এটা মোবাইলে সাপোর্ট করবে না আপনার এই সফটওয়্যারটা, কম্পিউটার বেস, এই জন্য আমরা এই জ্যাম্পের মধ্যে ক্লিক করব। এখানে লেখা আছে ডাউনলোড। ডাউনলোডের কয়েকটা অপশন আছে, আপনি যদি উইন্ডোজ ব্যবহার করেন তো উইন্ডোজ ডাউনলোড করবেন এটা, যদি লিনাক্স ইউজ করেন সেই লিনাক্স, আর যদি ম্যাকবুক ইউজ করেন বা আপনি যদি অ্যাপল ইউজার হন সেক্ষেত্রে এই যে এটা ইউজ করবেন। আমি এই জ্যাম্প এই সফটওয়্যারটাকে ডাউনলোড দিলাম। আমরা কি সবাই কম্পিউটারে সফটওয়্যার ডাউনলোড করতে পারি বা একটা সফটওয়্যার ইনস্টল করতে পারি কিনা একটু চ্যাট বক্সে লিখেন তো আপনারা। যে কম্পিউটারের জন্য যে সফটওয়্যার গুলো আমরা ব্যবহার করি, বিভিন্ন ব্রাউজার বা বিভিন্ন আদার সফটওয়্যার গুলো, এগুলো ব্যবহার করতে পারি কিনা। ওকে, ইনস্টল করতে পারি। দেখেন এই সফটওয়্যারটা আমি জাস্ট এইখানে ডাউনলোড করলে এটা ডাউনলোড হয়ে যাবে। এটা 161 MB এর মতো একটা সাইজ। আপনাদের নিজেদের ব্যবসার জন্য আপনারা একটা ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারবেন, সেটা অফলাইনেই। ঠিক আছে, আপনাকে খুব বেশি কষ্ট করতে হবে না, কারণ আমি আপনাকে দেখাই দেবো এটা, যে আপনি যদি কোডিং নাও জানেন তাও আপনি একটা ওয়েবসাইট কিভাবে তৈরি করবেন সেটা দেখাই দেবো আজকে। মনে করলাম আপনার সফটওয়্যারটা ডাউনলোড হয়ে গেছে, আমরা কি যে কোনো সফটওয়্যার ইনস্টল করতে পারি সবাই? একটা পিসির মধ্যে একটা সফটওয়্যার কিভাবে ইনস্টল করে, নেক্সট নেক্সট ক্লিক করে ইনস্টল লেখা থাকে, আমরা সবাই ইনস্টল দিয়ে দিই।
এই কাজটা কি পারি না? ওকে, পারি। এখন দেখেন জ্যাম্প সফটওয়্যারটা আপনি যখন ইনস্টল করবেন তখন এটা তো আপনার পিসির ড্রাইভ, এটা সি ড্রাইভ, এটা ই ড্রাইভ, এটা এফ, এটা জি, এটা এইচ। যে কোনো সফটওয়্যার আপনি যখন ইনস্টল করেন তখন আপনাকে দেখাই দেয় যে আপনি এটা কোন ড্রাইভে ইনস্টল করছেন। আমার ইনস্টল করা আছে, আমি ইনস্টল দিচ্ছি না। ইনস্টল যখন আপনার কোনো সফটওয়্যার সেট হয়ে যায় তখন আপনার এগুলো যে এই জায়গাতে যুক্ত হয়ে যায়, বুঝছেন? এই যেমন ফটোশপ একটা সফটওয়্যার, এইগুলো সব সফটওয়্যার, বুঝছেন? তো দেখেন আমি একদম নিচে আসলাম, এই যে এখানে একটা ফোল্ডারের মধ্যে ঢুকে গেছে, জ্যাম্প লেখা আছে, যেটা আমার সি ড্রাইভে ইনস্টল করা আছে। আপনি চাইলে আপনার যে কোনো ড্রাইভের মধ্যে সেট আপ করে দিতে পারেন, কোনো সমস্যা নাই। ইনস্টল যখন কমপ্লিট হবে, ফিনিশ হবে, তখন দেখবেন যে আপনার এখানে জ্যাম্প এই সফটওয়্যারটা দুইটা নামে আছে, একটা হচ্ছে বিটনামি ফর জ্যাম্প, একটা হচ্ছে জ্যাম্প কন্ট্রোল প্যানেল। আমরা যেটা করব, জ্যাম্প কন্ট্রোল প্যানেলে একটা ক্লিক করব। তো জ্যাম্প কন্ট্রোল প্যানেলে ক্লিক করার পরে আমার কাছে এইরকম একটা বক্স চলে আসলো, লেখা আছে অ্যাপাচি মাইএসকিউএল। এটাকে আমি একটা ক্লিক করে অন করব, স্টার্ট, এটাকে একটা ক্লিক করে স্টার্ট করলাম। মানে এই সফটওয়্যারের যে সার্ভারটা, এই জ্যাম্প যে কন্ট্রোল প্যানেলটা, জ্যাম্প সফটওয়্যারটা আমি কেবল চালু করলাম। ঠিক আছে, চালু করলাম। আমরা অ্যাকচুয়ালি আজকে অন পেজ এসইওর শুধুমাত্র দেখছি কিভাবে এনভায়রনমেন্টটা ক্রিয়েট করতে হয়, বিভিন্ন যে সফটওয়্যার সেট আপ করে কাজের উপযোগী করতে হয় কিভাবে। তো আমরা কি করলাম, জ্যাম্পের মধ্যে গেলাম, জ্যাম্পটাকে চালু করলাম। ওকে, আমি আদার্স যে টপিক যে ট্যাবগুলো আছে এগুলোকে কেটে দিলাম। এবার আমরা বললাম যে আমরা আরেকটা সফটওয়্যার ব্যবহার করব, যেটার নাম হচ্ছে ওয়ার্ডপ্রেস। দেখেন ওয়ার্ডপ্রেস লিখলাম। আপনি যদি ওয়ার্ডপ্রেস লেখেন, তারপর যদি একটা ইন্টার দেন, আপনার কাছে যে এই রকমের অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে। তো এইখানে দেখেন, একটু লক্ষ্য করেন, দুইটা ওয়েবসাইট চলে আসছে। একটা লেখা আছে এখানে হচ্ছে, সরি, wordpress.com, আরটা লেখা আছে হচ্ছে wordpress.org। আমরা .com এ ক্লিক করব না, হ্যাঁ, এটা মনে রাখবেন। আমরা এই wordpress.org তে ক্লিক করব। এই ওয়ার্ডপ্রেস এমন একটা সফটওয়্যার, ড্রাগ এন্ড ড্রপ সফটওয়্যার, যেটা দিয়ে কিনা আপনি যদি কোডিং নাও শিখেন, নাও জানেন, তাও শুধু ধরে ধরে বিভিন্ন জায়গা থেকে ড্রাগ এন্ড ড্রপ করে কমপ্লিটলি ডাইনামিক একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন আপনার নিজের ব্যবসার জন্য এবং যে কোনো ক্লায়েন্টের জন্য, এবং যে কোনো ধরনের ওয়েবসাইট আপনি তৈরি করতে পারবেন। এইরকম একটা সফটওয়্যার হচ্ছে ওয়ার্ডপ্রেস। আমরা যেটা করব, এই সফটওয়্যারটাকে প্রথমে ডাউনলোড করে ফেলবো। ডাউনলোড ওয়ার্ডপ্রেস লেখা আছে, ডাউনলোড করলাম। আমার ডেস্কটপে এটা ডাউনলোড হচ্ছে, আমি জাস্ট ডাউনলোড করে নিলাম। এটা ডাউনলোড হচ্ছে, দেখেন ডাউনলোড হচ্ছে। ডাউনলোড হতে থাক। শুধু আমাকে একটু বলেন যে আগে থেকে যারা দেখেননি বিষয়গুলো বা জানেন না, আজকে ক্লাসটা যদি আপনারা না বোঝেন আমাকে প্রশ্ন করবেন। যদি প্রশ্ন না করেন তাহলে এই ক্লাস থেকে কিছু শিখতে পারবেন না। না বুঝলে বলবেন, আমি আবার রিপিট করে দেখাই দেব। আমি কি করলাম, ওয়ার্ডপ্রেস এই সফটওয়্যারটা ডাউনলোড করলাম। এটা জিপ ফাইল আছে। আপনারা কি জিপ ফাইল সম্পর্কে ধারণা আছে? বা একটা জিপ ফাইল কি কিভাবে আনজিপ করতে হয়, এগুলো সম্পর্কে কি কারো ধারণা আছে? একজন বলছে না, একজন বলছেন ইয়েস। আচ্ছা, আমরা সরাসরি ইন্টারনেট থেকে যে ফাইলগুলো ব্যবহার করি, এই ফাইলগুলো কয়েক ধরনের থাকে। কিছু কিছু ফাইল থাকে কম্প্রেসড করে জিপ করা অবস্থা, যেটাকে বলা হয় জিপ। এটা এক ধরনের ফাইলের এক্সটেনশন। এই জিপ ফাইলের ভিতরে অনেকগুলো ফাইল থাকে, বুঝছেন? অনেকগুলো ফাইল থাকে। তো এইটাকে আমাদের আনজিপ করতে হয়। মনে করুন আপনার কাছে একজন মানুষ গিফট পাঠাইছে প্যাকেটের মধ্যে মোড়ায়া। তো প্যাকেটটা খুললে আপনার কি অনেকগুলো উপাদান আপনার কাছে দেখা দিল বা আপনি দেখতে পেলেন। সেম বিষয়টা আমরা যখন ডাউনলোড করি, কিছু কিছু ফাইল থাকে যেগুলো কিনা জিপ করে পাঠাই দেয়।
এইরকম একটা জায়গা হচ্ছে এই যে ওয়ার্ডপ্রেস ডট এই যে 5.8.2 এই জিপ ফাইলটা আমরা সবাই কাট কপি পেস্ট করতে পারি, সবাই জানি। এইটাকে আমি প্রথমে কপি করলাম, কপি করে আমি আমার ফাইল ম্যানেজারে আসব। এটা আমার কম্পিউটারের ফাইল ম্যানেজার। আমি জানি যে আমি যখন জ্যাম্প সফটওয়্যারটাকে সেটআপ দিছিলাম তখন ওটা হচ্ছে সি ড্রাইভের মধ্যে দিছিলাম, সেটা ইনস্টল যেটা বলি আর কি। আমরা সি ড্রাইভের মধ্যে যদি ক্লিক করি দেখবেন যে এখানে জ্যাম্প লেখা আছে। এই যে শেষের দিকে জ্যাম্প লেখা আছে। এই ফোল্ডারের মধ্যে এটা ক্লিক করব। ক্লিক করার পরে দেখতে পারবেন যে এইখানে আরেকটা ফোল্ডার আপনাকে খুঁজে বের করতে হবে, সেটার নাম হচ্ছে htdocs। এই যে দেখেন htdocs দেখা যাচ্ছে তো, সবাই দেখতে পাচ্ছেন এটা htdocs লেখা। আমার কথার সাথে যদি স্ক্রিন আগে পিছে হয় সেক্ষেত্রে কিন্তু বলবেন আমাকে। দেখতে পাচ্ছেন, আমি একটু ভিডিওটা আমার অন করে দিই, তাহলে মেবি আরো ভালো বুঝতে পারবেন। দেখেন htdocs এর মধ্যে আমি এটা ক্লিক করব। হ্যাঁ, ক্লিক করলাম। ক্লিক করার পরে এইখানে আপনি কিছু ফাইল দেখতে পারবেন। আমার কাছে অনেকগুলো ফাইল দেখা যাচ্ছে, আপনার কাছে এতগুলো থাকবে না, 3, 4, 5টা থাকতে পারে সর্বোচ্চ। তো এখানে ফাইল থাকুক বা না থাকুক, আমরা ওই যে ওয়ার্ডপ্রেস যে সফটওয়্যারটা যেটা ডেস্কটপ থেকে যে এইটাকে আমরা কপি করছিলাম, কপি করে আমি ফাইলের মধ্যে আসলাম, এসে এই জায়গাতে জ্যাম্পের মধ্যে ঢুকে htdocs এখানে আমি এটাকে পেস্ট করব। পেস্ট করলাম। আমি এটা কাছাকাছি রেখে দিলাম, হাতের কাছাকাছি। কিন্তু অ্যাকচুয়ালি আমাকে এই ফোল্ডারের মধ্যে এই যে ফাঁকা যে ফোল্ডারটা আছে এই জায়গাটাতে একটা ওয়েবসাইট তৈরি করতে হবে। এই জন্য আমরা একটা ফোল্ডার তৈরি করে ফেলবো। আমি নিউ ফোল্ডার থেকে একটা ফোল্ডারের নাম দিচ্ছি এখানে LGSP ব্যাচ। LGSP ব্যাচ লিখলাম। LGSP ব্যাচ লেখার পরে আমি এই যে এই ফোল্ডারের মধ্যে কি করব, আমি এই যে ওয়ার্ডপ্রেসের ফাইলটাকে বসাই দিব, জাস্ট টানলে ধরে এই যে LGSP ভিতরে কি করলাম, ফালাই দিলাম। যেহেতু এটা জিপ ফোল্ডার এবং এটার ভিতরে অনেকগুলো ফাইল আছে, এটাকে আমাদের আনজিপ করতে হবে। আমি জাস্ট এই ফোল্ডারের ফাইলটার উপর একটা ক্লিক করে রাইট ক্লিক করলাম। রাইট ক্লিক করে যে এক্সট্রাক্ট হেয়ার লেখা আছে বা এক্সট্রাক্ট ফাইল লেখা আছে, আমি এক্সট্রাক্ট হেয়ার করলাম। দেখেন একটা ফোল্ডার তৈরি হয়ে গেল যার নাম হচ্ছে ওয়ার্ডপ্রেস অটোমেটিক। এখন এই জিপ ফাইলের আর প্রয়োজন নাই আমার। এই জিপ ফাইলটাকে আমি ধরে ডিলিট করে দিলাম। ডিলিট করে দিলাম, জিপ ফাইলটাকে ডিলিট করে দিলাম। তাহলে এই যে LGSP এই ফোল্ডারের মধ্যে আমার ওয়ার্ডপ্রেসের ফোল্ডারটা আছে। অ্যাকচুয়ালি এই ফোল্ডারের মধ্যে কি আরো ফাইল আছে, ওই ফাইলগুলোকে নিয়ে এসে আমার এই জায়গাতে বসাই দিতে হবে। দেখেন ক্লিক করলাম, ক্লিক করে এই যে টার্ম দিয়ে ধরলাম, সবগুলো ফাইল দেখতে পাচ্ছি। এগুলো আমি কাট করব। এখান থেকে কেটে নিয়ে আমি এক ধাপ উপরে আসবো, যে এই জায়গাতে বসাই দিব। দেখেন এখন আমার এইটার আর প্রয়োজন নাই, কারণ এটা ফাঁকা হয়ে গেছে। দেখেন কিছু না এটাতে, এই যে ওয়ার্ডপ্রেসের নাম আছে এটা ফাঁকা হয়ে গেছে। এটাকে ধরে ডিলিট করে দিলাম। কি করলাম বলেন তো? খুবই সিম্পল বিষয়। যদি আমি চিন্তা করি, আরেকবার যদি আমি দেখাই দেই, দেখেন এটা হচ্ছে আমার সি ড্রাইভ, যেখানে আমি জ্যাম্প ফাইলটা রাখছি সফটওয়্যারটা। জ্যাম্পের মধ্যে ক্লিক করছি, করে আমি htdocs এর মধ্যে আসছি। এইখানে এসে LGSP ব্যাচ নামে একটা ফোল্ডার তৈরি করছি। এই ফোল্ডারের মধ্যে আমি ওয়ার্ডপ্রেসটাকে আনজিপ করছি। আনজিপ করে তার মধ্যে যে ফাইলগুলো ছিল সমস্ত ফাইলগুলোকে এইখানেই পেস্ট করে রেখে দিছি। এটা কি বুঝতে পারছি আমরা সবাই? সবাই কি বুঝতে পারছে কিনা একটু লিখে দেন তো। ওকে, বুঝতে পারছি। যদি এটা আপনার ক্লায়েন্টের কাজ হয়, এই কাজটা আপনাকে করতে হবে না। মানে এই যে ফোল্ডার তৈরি করা,
বা এই যে ওয়ার্ডপ্রেস সেটআপ করা, এইটা আপনাকে তৈরি করতে হবে না, কারণ ক্লায়েন্টের কাজগুলো অনলাইনেই করতে হয়। আর আমরা যেটা করছি এটা অফলাইনে, কারণ আমি জানি আপনাদের অনেকের ওয়েবসাইট নাই, ওয়েব সার্ভার নাই, ইন্টারনেট হয়তোবা ডোমেন হোস্টিং কেনাকাটা করা নাই। এই জন্য আপনারা যেন প্র্যাকটিস করতে পারেন সেই জন্য। তাহলে আমাদের এলজিএসপি ব্যাচের মধ্যে সমস্ত ফাইলগুলো যুক্ত করা আছে। আমি এবার আমার ব্রাউজারে যাব। ব্রাউজারে গিয়ে আমি এইখানে লিখবো লোকাল হোস্ট স্ল্যাশ, কি লিখছি একটু ভালো করে খেয়াল রাখবেন, লোকাল হোস্ট LOCAL লোকাল HOST লোকাল হোস্ট স্ল্যাশ LGSP সরি 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 এক্সট্রিমলি সরি লোকাল হোস্ট স্ল্যাশ PHP মাই অ্যাডমিন। কি লিখলাম ভালো করে দেখেন, লোকাল হোস্ট স্ল্যাশ PHP মাই অ্যাডমিন। আমার জ্যাম্প ফোল্ডার কিন্তু চালু হয়ে আছে, বুঝছেন? ওই যে আমরা যে স্টার্ট করছিলাম ওটা কিন্তু চালু হয়ে আছে, এখানে ব্যাক এন্ডে কিন্তু চালু হয়ে আছে, এটাকে আমি জাস্ট মিনিমাইজ করে রাখছি। ওটা চালু থাকা অবস্থায় আপনি যদি লোকাল হোস্ট স্ল্যাশ PHP মাই অ্যাডমিনে ক্লিক করেন, লিখে সার্চ করেন, আপনার কাছে একটা সম্পূর্ণ ভিন্ন রকমের একটা ড্যাশবোর্ড চলে আসবে। দেখেন এইরকম একটা অপশন আপনার কাছে দেখা যাবে, আপনি দেখতে পারবেন। এটার বাম দিকে দেখেন অনেকগুলো কিছু লেখা আছে, এইগুলো নিয়ে এত বেশি চিন্তা ভাবনা করার প্রয়োজন নাই। আমরা অ্যাকচুয়ালি এই PHP মাই অ্যাডমিনে ঢুকছি মাত্র দুইটা কারণে। আমরা ঢুকছি এখানে মাত্র দুইটা কারণে। তার মধ্যে একটা কারণ হচ্ছে যে আমরা এইখানে একটা ডেটাবেস তৈরি করব, একটা ইউজার তৈরি করবো। একটা ওয়েবসাইট তৈরি করার জন্য ডেটাবেস লাগে আর ইউজার লাগে। তো বেশ, আমরা এই বাম পাশ থেকে লেখা আছে নিউ, এই নিউ এর মধ্যে ক্লিক করবো। একটা ক্লিক করে বলছে যে ডেটাবেস নেম দেন, ক্রিয়েট ডেটাবেস। আমি নাম দিলাম এখানে LGSP ব্যাচ। মনে রাখবেন এগুলা, এটা মনে রাখার সুবিধার্থে আমি নোটপ্যাডে গিয়ে সেভ করে রেখে দিই এগুলা। ডেটাবেস নেম, এটা দিলাম। আচ্ছা, LGSP ব্যাচ লিখে দিলাম। তারপরে এই পাশে লেখা আছে যে ক্রিয়েট, আমি ক্রিয়েট করলাম। আমার একটা ডেটাবেস ক্রিয়েট হলো। এই যে দেখেন নিচে বাম দিকে লেখা আছে LGSP ব্যাচ। ক্রিয়েট করার পরে উপর দিকে সাইডে দেখেন SQL সার্চ, কোয়েরি, এক্সপোর্ট, ইম্পোর্ট, অপারেশন, এই যে লেখা আছে প্রিভিলেজ। এই প্রিভিলেজ অপশন একটা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এইখানে একটা ইউজার তৈরি করব। এই যে নিচে দেখেন লেখা আছে অ্যাড ইউজার নেম, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এইখানে একটা ইউজার নেম দিতে হবে আমাকে। আমি লিখলাম LGSP ব্যাচ। ওই নামের সাথে এই নামটা মিল না রাখলেও চলবে। ওই নামের সাথে এই নাম মিল না রাখলেও চলবে, তবে আপনাকে মনে করতে হবে আমরা যে এই যে ডেটাবেজের যে নেমটা দিলাম, এই নাম কিন্তু হুবহু আমরা যে ফোল্ডার তৈরি করেছিলাম, এই যে ফোল্ডারটা LGSP ব্যাচ নাকি ফোল্ডার, এই ফোল্ডারের হুবহু নাম হতে হবে। যদি এই ফোল্ডারের নামের সাথে নাম ম্যাচ না করে তাহলে কিন্তু এই ডাটাবেজের নামটা কিন্তু হবে না, বুঝছেন? রং দেখাবে, ভুল দেখাবে আপনাকে। সো মনে রাখবেন এটা। আমরা তাহলে ডেটাবেজের যে নাম দিব একদম ফোল্ডারের নাম অনুসারে হুবহু, আর ইউজার নেমটা এটা আপনি ভিন্ন কিছু দিলেও কোনো সমস্যা নাই। আমি লিখলাম LGSP ব্যাচ, লেখার পরে হোস্ট নেম যা আছে তাই থাকবে, পাসওয়ার্ড দেব একটা, ঠিক আছে? আমরা একটা পাসওয়ার্ড লিখে ফেলি। ইউজার নেম, সরি, ইউজার নেম কি দিছি আমরা? LGSP ব্যাচ দিছি। আর পাসওয়ার্ড আমরা একটা দিয়ে নিই, LGSP বি বড় হাতের দেই ব্যাচ 2021, বা একটা @ দিলাম 2021। এটা আমরা পাসওয়ার্ডটা সেট আপ করবো। এটাকে জাস্ট কপি করলাম, কপি করে এইখানে বসালাম। আবার এইখানে একই পাসওয়ার্ডটা দুইবার বসালাম, কনফার্ম করলাম আর কি। কনফার্ম করার পরে চেক অল লেখা আছে, ক্লিক করলাম।
একদম নিচের দিকে এখানে গো লেখা আছে, গোতে ক্লিক করলাম। আমাদের একটা ইউজার নেম তৈরি হয়ে গেল। তাহলে আমরা কি তৈরি করলাম, পিএসপি মাই অ্যাডমিনে এসে একটা ডাটাবেজের নেম দিছি, বাম পাশ থেকে যে নিউ এর মধ্যে ক্লিক করে যেটা ফোল্ডারের নামে হুবহু নাম সেম ছিল, আরেকটা ইউজার নেম ক্রিয়েট করছি। আপনি চাইলে এখানে ভিন্ন নেম ইউজ করতে পারেন, আবার একটা পাসওয়ার্ড দিবেন। এতটুকু দেওয়া যদি হয়ে যায়, আমরা এবার আরেকটা ট্যাব ওপেন করব। ওপেন করে লিখবো এখানে লোকাল হোস্ট স্ল্যাশ, এবার আর পিএসপি মাই অ্যাডমিন লিখবো না, কারণ পিএসপি মাই অ্যাডমিনের কাজ শেষ। এলজিএসপি ব্যাচ, ওই যেই ফোল্ডারের নাম রাখছিলাম এলজিএসপি ব্যাচ, এবং যেটার মধ্যে আমার একটা ডেটাবেজ আছে, এবং ওই ফোল্ডারের মধ্যে আমার ওয়ার্ডপ্রেসের ফাইলও আছে, ওই নামটাই লিখে দিলাম। দেখার পর একটা ইন্টার দিব। ইন্টার দেওয়ার পরে যদি সবকিছু ঠিকঠাক থাকে আপনার, যদি আপনি কাজটা ঠিকঠাক মতো করতে পারেন এতটুকু কাজ, তাহলে বলবে এবার ওয়ার্ডপ্রেসের একটা চিহ্ন আসছে, এই যে দেখেন এইরকম চিহ্ন আসবে। তাহলে বুঝতে পারবেন যে হ্যাঁ, আপনি আসল জায়গা মতো ফাইলগুলোকে কপি পেস্ট করে রাখতে পারছেন, ডেটাবেজ নেম তৈরি করতে পারছেন। এবার আমরা এখানে ভাষাটা সিলেক্ট করব ইংলিশ, তারপরে কন্টিনিউ। যদি আপনার কোথাও ভুল ভ্রান্তি না হয়, সেই ক্ষেত্রে আপনার কাছে এইরকমের একটা অপশন দিবে, যে আপনাকে বলবে ডাটাবেজের যে নেম দিছিল সেই নেমটা দেন, ইউজার নেম দিছিল ওইটা দাও, পাসওয়ার্ড দিছিল ওইটা দাও। আমি এখানে লেটস গো ক্লিক করলাম। এখন এখানে কি চাচ্ছে, চাচ্ছে হচ্ছে ডেটাবেজ নেম। তাহলে আমাদের ডেটাবেজ নেম কি ছিল, এই যে এটা এলজিএসপি ব্যাচ, এই নামটা বসাই দিলাম। তারপরে বলতেছে কি ইউজার নেম, কি ছিল ইউজার নেম, এইটা ছিল, কপি করলাম, কপি করে বসায় দিলাম। পাসওয়ার্ড কি ছিল, পাসওয়ার্ডের ঘরে আমাদের এই যে এইটা ছিল, এটাকে বসায় দিলাম। পাসওয়ার্ড বসিয়ে দিলাম। এবার এই দুইটা জায়গা যে যেমন আছে তেমনই থাকবে, আমি সাবমিটে ক্লিক করব। যদি আপনি ভুল না করেন, আপনাকে এইরকম একটা অপশন দিবে যে রান দি ইনস্টলেশন, এখানে রানের মধ্যে আমরা ক্লিক করব। আমাদের কিন্তু পিএসপি মাই অ্যাডমিন ডেটাবেজ ইউজার এগুলোর কাজ অলরেডি শেষ, ওইগুলো আর আমাদের কাজে লাগবে না। ওইগুলো এখন মাথা থেকে একদম মুছে ফেলেন। ডাটাবেজ নেম কোত্থেকে দিলাম, কি করলাম না করলাম, কি নাম দিছিলাম, পাসওয়ার্ড দিয়েছিলাম, ওগুলো আপাতত ভুলে যান। আমরা জাস্ট ওই কাজগুলো করছি শুধুমাত্র এই পেজটাকে নিয়ে আসার জন্য, বুঝছেন? এখন বলতেছে যে তোমরা একটা ওয়েবসাইট তৈরি করছো, তো একটা সাইটের নাম দাও। নাম দিলাম আমরা যে এলজিএসপি, কিংবা নাম দিলাম যে ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সিং টিপস, এটা নাম দিলাম। আপনার সাইটের যে নাম থাকবে সেই নামটা দিবেন। একটা ইউজার নেম দিতে হবে। এই ইউজার নেমটা আমাদের আগের ইউজার নেমের সাথে মিল না থাকলেও হবে। এইখানে আমরা ইউজার নেম দিব আমাদের ওয়েবসাইটে ঢোকার জন্য যে আইডি পাসওয়ার্ড লাগে, যেমন আপনাদের ফেসবুক প্রোফাইলে যে আপনারা ঢোকেন, সেখানে কি নিশ্চয়ই একটা আইডি পাসওয়ার্ড লাগে আপনার। জাস্ট আমাদের ওয়েবসাইটে ঢোকার জন্য একটা আইডি পাসওয়ার্ড লাগবে, ওইটাকে আমরা নতুন ভাবে সেট আপ করবো। আমি ইউজারের নাম দিলাম অ্যাডমিন, আপনারা আপনাদের নিজের নাম দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে পাসওয়ার্ড চাইছে, ওকে, একটা পাসওয়ার্ড আমি দিয়ে দিই। পাসওয়ার্ডটাকে আপনি আপনার ইচ্ছা মতো দিন, আমি এই পাসওয়ার্ডটাকে জাস্ট কপি করে দিয়ে দিই। এই পাসওয়ার্ডটাকে আমি কপি করলাম, বলছে উইক পাসওয়ার্ড, সমস্যা নাই, একটু শক্তিশালী করার জন্য বলতেছে। আমরা এখানে কনফার্ম দিলাম যে হ্যাঁ আমি আসলে ওই উইক পাসওয়ার্ডটা ব্যবহার করব। তারপরে বলতেছে যে কনফার্ম ইমেইল, এখানে আপনার একটা ইমেল দিবেন, যদি আপনি কখনো পাসওয়ার্ড ভুলে যান তখন যেন এই ইমেইল দিয়ে রিকভার করতে পারেন। আমরা কিন্তু এইখানে যে তথ্যগুলো ব্যবহার করছি, এইগুলো সম্পূর্ণ নতুন নতুন দিচ্ছি আমরা। তারপরে যে ইনস্টল ওয়ার্ডপ্রেস, এটাতে ক্লিক করব। এই অপশনটা যেমন আছে তেমন থাকবে, ইনস্টল ওয়ার্ডপ্রেস। যদি আপনি কোথাও ভুলভাল না করেন
সেক্ষেত্রে এটা ইনস্টল সাকসেস হয়ে গেছে। এখন বলছে আপনি একটু লগ ইন করেন, আপনার ওয়েবসাইটে লগ ইন করেন। আমরা ক্লিক করলাম। এইখানে আমরা আমাদের ইউজার নেম কি দিছিলাম, অ্যাডমিন, যেটা আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ঢোকার জন্য। আর পাসওয়ার্ড কি দিছিলাম, এই যে এইটা। তারপরে দিলাম যে রিমেম্বার মি, তারপরে বললাম যে লগ ইন। সে আমাদের ওয়েবসাইটের ভিতরে লগ ইন করছে, এই যে দেখছেন, এইটা হচ্ছে ওয়েবসাইটের ভিতরে লগ ইন হয়ে গেল। এখন বলেন আপনারা যে এই কাজটুকু যেটা দেখলেন, এটা কি আমার এই ভিডিওটা দেখে দেখে করা সম্ভব? চ্যাট বক্সে বলেন তো, একটু লিখে বলেন। যেটা দেখলেন এতক্ষণ, এতটুকু কাজকে এই ভিডিওটা দেখে দেখে আমি যেখানে যেখানে ক্লিক করছি ওইভাবেই ক্লিক করে আপনি এটা করতে পারবেন কিনা? অনেকে মনে হয় মাথার উপর দিয়ে গেছে, তাই না? মাথা বা পেইন মনে হয়েছে আর কি। এটা কিন্তু সহজ, বুঝছেন, অন্য কিছু না, জাস্ট আপনি, আমরা 3টা ধাপ মেনটেন করছি। প্রথম ধাপে জ্যাম সেট আপ করছি, তারপরে জ্যামটাকে চালু করছি, এরপরে কি করছি, ওয়ার্ডপ্রেস সফটওয়্যারটা ডাউনলোড করে নিয়েছি। তারপর কি করেছি, ওইটাকে আনজিপ করে জ্যাম্পের ভিতরে একটা এইচটিডক ফাইল ছিল, ওই ফাইলের মধ্যে গিয়ে আনজিপ করে রেখে দিছি। আমি ব্রাউজারে এসে সার্চ করছি যে লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপি মাই অ্যাডমিন। ওকে, যাই হোক, আশা করি এই ভিডিওটা যদি আপনার 2 একবার দেখেন তাহলে করতে পারবেন। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের কি ব্যাক এন্ড। এটা এখন দেখতে কেমন এই ওয়েবসাইটটা, আমি যদি একটু দেখে আসি বাইরে থেকে, দেখতে হচ্ছে এইরকম। এই দেখছেন হ্যালো ওয়ার্ল্ড লেখা আছে। এটা একদমই কি সিম্পল একটা ওয়েব পেজ। আমরা যদি আরো একটু ভালোভাবে দেখতে চাই সাইটটাকে, এখন যদি আমি দেখেন চেঞ্জ করে নেই, আমাদের সাইটটা দেখতে এইরকম হলো। অনেকগুলো বিষয় এখানে আছে, যদিও এটা প্রফেশনাল না, কোনো ডিজাইন করা নাই। আপনি চাইলে এখান থেকে নিত্য নতুন অনেকগুলো ডিজাইন আপনি সাইটের মধ্যে রাখতে পারেন। হুম আমি একটু আমার স্ক্রিনে যে এই অপশনে ক্লিক করে এগুলো একটু অফ করে নিচ্ছি। দেখেন সবগুলো ক্লিন হয়ে গেল। আমি যেটা করব, এই ওয়েবসাইটটার একটু দেখি কোনো লুক, আউটলুকটা চেঞ্জ করা যায় নাকি। এখান থেকে আমি অ্যাপারেন্সের মধ্যে ক্লিক করব, মাউসটা নিয়ে আসলে থিম থিম লেখা আছে, এখান থেকে অ্যাড নিউ এর মধ্যে ক্লিক করে আমি একটা থিম সেট আপ করে নিচ্ছি। এটা না করলেও হবে, সমস্যা নাই। ইনস্টল, আমি জাস্ট একটা ওয়েবসাইটের যে এটা দেখতে যেন সুন্দর লাগে এই জন্য একটা ট্রাই করছি। একটা থিম সেট আপ হলো, থিম কি জিনিস, প্লাগইন কি জিনিস, এটা খুব বেশি বুঝতে হবে না। আমি জাস্ট এটাকে আপনাদের দেখানোর জন্য করছি, এটা না করলেও হবে। এই অ্যাশটা নামে একটা থিম আমার সেট আপ হয়ে গেছে। আমি এটা সেট আপ করে এবং এটাকে অ্যাক্টিভ করছি। এখান থেকে বলছে থ্যাংক ইউ ফর ইনস্টলিং অ্যাস্ট্রা। আমরা একটা কাজ করি, এই বাকি যে থিম গুলো আছে এগুলোকে ডিলিট করে দেই। এইগুলোকে ডিলিট করে দিলাম, ধরলাম এই যে পাশে ডিলিট লেখা আছে, ডিলিট করে দিলাম। এখানে কি বলতেছে, থ্যাংক ইউ ফর ইনস্টলিং অ্যাডস্টা, তারপরে স্টার্টার টেমপ্লেট। তারা বলছে যে তোমার রেডিমেড কিছু টেমপ্লেট আছে, তুমি চাইলে এগুলো ব্যবহার করতে পারো। তো দেখি আমরা একটা টেমপ্লেট ইউজ করতে পারি কিনা। মোটামুটি মনে করেন যে হচ্ছে আমরা এগুলো হচ্ছে ওয়েবসাইটের ডেমো, বুঝছেন, অনেকগুলো সুন্দর সুন্দর ওয়েবসাইট আছে, এখান থেকে আমরা চাইলে যে কোনো একটা ওয়েবসাইট এখান থেকে ব্যবহার করতে পারি এবং নাম ঠিকানা চেঞ্জ করে সেটা আমাদের নিজেদের মতো করে করতে পারি, কোনো সমস্যা নাই। আ- আমি একটু একটা সুন্দর দেখে একটা ওয়েবসাইট চুজ করি এখান থেকে যেটা ফ্রি। আমি চুজ করব একটা ব্লগের ওয়েবসাইট, দেখি এখান থেকে ব্লগ ওয়েবসাইট পাই কিনা। ফ্রি ওয়েবসাইট, ফ্রির মধ্যে মনে করেন হচ্ছে এটা নিলাম। এই একটা ওয়েবসাইট আছে আমাদের, ব্যাকে আসি দেখি।
এটা সাইটে চলে গেছে, আমি একটু একটা কাজ করি, এখান থেকে যে গেট স্টার্টেডে ক্লিক করব। সরি, আগে যে ড্যাশবোর্ডে গেট স্টার্টেড লেখা আছে, এখানে ক্লিক না করা পর্যন্ত আমরা ওই সাইটগুলো ব্যবহার করতে পারবো না, ওই থিমগুলো। ওটা না করলেও হবে, আমি জাস্ট আপনাদেরকে যেন সুন্দর লাগে তো দেখতে, ওই জন্য এটা ব্যবহার করছি। আমার কাছে একটা অপশন চলে আসলে, এরকম লেখা আছে গাটেনবার্গ, এলিমেন্টর, ডেভার বিল্ডার, বেজি। আমি এখানে ক্লিক করছি এলিমেন্টরে। এবার আমি একটা ওয়েবসাইট সেট আপ করে ফেলবো। দেখেন কোনটা নেওয়া যায়। হ্যাঁ, মানে আমি দেখি এখান থেকে যে ব্লগ লিখে সার্চ দেই, অনেকগুলো ব্লগ ওয়েবসাইট আছে, তার মধ্যে দেখি ফ্রি কোনোটা আছে কিনা যেটা আমরা ফ্রিতে ইউজ করতে পারবো। না, ফ্রি খুব বেশি নাই। এখান থেকে আমি একটু সময় দেন, একটা সুন্দর দেখে ওয়েবসাইট খুঁজে বের করি। অনেক সুন্দর সুন্দর সাইট আছে ব্যবসার জন্য, ই কমার্সের জন্য। হম। আচ্ছা, মনে করলাম আমি হচ্ছে যে এইটাই ক্লিক করলাম। এই যে একটা ভদ্রলোক লেখা আছে কোচ, অথবা দেখি আরেকটা ওয়েবসাইট থাকার কথা, আমার একটা পছন্দের সাইট। আচ্ছা, আপাতত এটা দিলাম, এই ভদ্রলোক, এটাতে ক্লিক করলাম, এবং এই এই পাশে লেখা আছে যে ইম্পোর্ট কমপ্লিট সাইট, এটাতে আমি ক্লিক করলাম। এই সাইটটা ইম্পোর্ট হচ্ছে। তারপরে কি লেখা আছে, ও বলতেছে যে আপনি হচ্ছে ওয়ার্ডপ্রেস ইউজ করছেন, আপনাকে বিগিনার নাকি এক্সপার্ট নাকি কোনটা। আমি কিছু একটা দিয়ে দিলাম, এখানে নেক্সট ক্লিক করলাম। বলছে সাবমিট নাম দিতে বলতেছে, যদিও আগে ছিল না, এতগুলো টাইম করা লাগতো না। আরিফুল ইসলাম দিলাম, আর একটা ইমেল দিলাম, আমার একটা ইমেল দিলাম। তারপরে আপনি চাইলে এটাকে স্কিপ করতে পারেন, আমি দেখি এটাকে স্কিপ করে দেই। এটা ইম্পোর্ট হচ্ছে, দেখেন ওই পুরা ওয়েবসাইটটা আমাদের নিজেদের ওয়েবসাইট হয়ে যাচ্ছে। আমরা শুধু লোগোটা চেঞ্জ করে, লেখাগুলো চেঞ্জ করে আমরা সাইটটা তৈরি করতে পারি। এবং আপনি চাইলে পুরো কাজটাই আপনার ক্লায়েন্টের জন্য করতে পারেন উইদিন 1 আওয়ার্স। 1 ঘন্টার মধ্যে কমপ্লিটলি একটা ওয়েবসাইট আপনার হয়ে যাবে। আমরা দেখবো যে দেখেন আমাদের ওয়েবসাইটটা কত সুন্দর দেখতে। এটা ইম্পোর্ট হচ্ছে, যদি কোথাও এরর না থাকে সেক্ষেত্রে ফিনিশ হবে, আর যদি কোথাও এরর থাকে সেক্ষেত্রে একটু ঝামেলা করতে পারে। ইউর ওয়েবসাইট ইজ বিং ইম্পোর্টেড। আচ্ছা, আমাদের ওয়েবসাইটটা ইম্পোর্ট হয়ে গেছে। এবার আমরা আমাদের ওয়েবসাইটটাকে ভিজিট করে আসবো। একটু আগে যেটা আপনারা ভিজিট করছিলেন ওটা দেখতে কেমন ছিল, আর এখন কেমন দেখেন, দেখছেন? এই যে এলজিএসপি লোকাল হোস্ট যে ওয়েবসাইটটা, কত সুন্দর এখন দেখতে, তাই না? এখানে কি আছে, অ্যাবাউট নামে একটা পেজ আছে, তারপরে হচ্ছে এখানে ইবুকস নামে একটা পেজ আছে, তারপরে আবার কোর্স নামে পেজ আছে। এইগুলো কিন্তু রেডিমেড আপনি পেয়ে গেলেন, আপনাকে কষ্ট করে বানাতে হলো না। কত সুন্দর একটা রেডিমেড ওয়েবসাইট আপনি পেয়ে গেলেন। আপনি জাস্ট আপনার কোম্পানির লোগোটা যদি বসাই দেন, ওয়েবসাইটটা আপনার হয়ে গেল। এই নামগুলো, লেখাগুলো আপনি বাংলা দিতে পারেন, কোনো সমস্যা নাই। এই এইরকম একটা ওয়েবসাইট যদি আপনি আপনার ক্লায়েন্টের জন্য বানায় দিতে পারেন, তাহলেই কিন্তু 200-300 ডলার আপনি চার্জ করতে পারবেন। সেটা পরের বিষয়। আমরা কিন্তু অ্যাকচুয়ালি দেখবো যে এই সাইটগুলোর এসইওটা করে কিভাবে, অন পেজ সেটআপ। হুম। এতটুকু দেখানোর জন্য আমি আপনাদেরকে এই ওয়ার্ডপ্রেসটা সেট আপ করে দেখাইলাম। এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। যেহেতু আমরা একটা থিম সেট আপ করছি, অনেকগুলো অপশন দেখাচ্ছে আমাকে, এগুলোকে আমি একটু মুছে দেই। যাই হোক,
এটাকেও মুছে দেই। আমরা এসইও করতে গেলে আমাদের কিছু সফটওয়্যারের প্রয়োজন হয়, যেটার মাধ্যমে আমরা অন পেজের এসইওটা করবো অ্যাকচুয়ালি। তার আগে আমরা দেখি যে আমাদের এই ব্যাকএন্ডের মধ্যে ওয়েবসাইটের ভিতরে কি কি থাকে। এখানে পোস্ট লেখা আছে। আপনি যদি পোস্টের মধ্যে ক্লিক করেন, এইখানে আপনার ওয়েবসাইটে যতগুলো পোস্ট করা আছে সবগুলো পোস্ট দেখতে পারবেন। পোস্ট। আপনি যদি এখানে মিডিয়ার মধ্যে ক্লিক করেন, যতগুলো ছবি আছে আপনার ওয়েবসাইটে, ছবি, অডিও, ভিডিও সবগুলো দেখতে পারবেন। আবার যদি এখানে পেজের মধ্যে ক্লিক করেন, যতগুলো পেজ তৈরি করা আছে সবগুলো পেজ আপনি দেখতে পাবেন। আপনি নতুন পেজ তৈরি করতে পারবেন, নতুন একটা পোস্ট তৈরি করতে পারবেন, অনেকগুলো বিষয় আছে। যাই হোক, আমরা আমাদের এসইও করার জন্য আরেকটা প্লাগইন ব্যবহার করব, যেটা নাম হচ্ছে, এই যে প্লাগইনস অপশন থেকে ইনস্টল প্লাগইন, এখানে ক্লিক করব। দেখতে পাচ্ছি যে আমাদের এখানে কিছু কিছু প্লাগইন যুক্ত হয়ে গেছে। যে এইটা লেখা আছে, এই তিনটা এই মাত্র যে থিমটা আমরা সেট আপ করলাম এটার সাথে যুক্ত ছিল, কিন্তু যে এই দুইটা লেখা আছে অ্যাক্টিভ, আর এই যে এটা লেখা আছে অ্যাক্টিভ, এটাকে ডিলিট করে দেবো। ডিলিট, ডিলিট, এগুলো লাগবে না। আর এই তিনটা আমাদের থিমের সাথে যুক্ত ছিল, যেটার কারণে আমাদের সাইটটা দেখতে এইরকম মনে হচ্ছে। আমি যদি এই তিনটাকে যদি আমি ডিলিট করে দেই, তাহলে কিন্তু কি এই সাইটটা ভেঙে যাবে, ওইরকম থাকবে না। তো আমরা এইগুলাকে রেখে দেব এক্সট্রা একটা কাজের জন্য। আমরা একটা প্লাগইন ব্যবহার করব, যার নাম হচ্ছে ইউজড এসইও। আমরা এখানে অ্যাড নেমের মধ্যে ক্লিক করলাম, অ্যাড নেমে ক্লিক করে এখানে সার্চ করব ইউজড এসইও লিখে সার্চ করলাম। প্লাগইনের মধ্যে প্লাগইন হচ্ছে ওই যে আমরা যেমন কিওয়ার্ড রিসার্চের সময় ছোট্ট ছোট্ট এক্সটেনশন ব্যবহার করছি, যেগুলোর কারণে কিওয়ার্ড গুলোকে খুব সহজে আমরা ডানে বামে খুঁজে পেতে সহায়তা করছে আমাদেরকে। তো এখানে প্লাগইনস বলে একটা শব্দ আছে, যে প্লাগইনস গুলো এসইও করতে আপনাকে হেল্প করবে। সেটাকে আমরা প্লাগইনস অপশন থেকে খুঁজে বের করব, বের করে যে ইনস্টল নাও, এই যে ইউজড এসইও লেখা আছে এটাতে করব ইনস্টল, ক্লিক করব। এটা একটু ঘুরবে ফিরবে, চক্কর দিবে। তো দিন শেষে এটা কি হবে, আমাদের এই ওয়েবসাইটে ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হোক, ততক্ষণে আপনারা শুধু একটু আমাকে রেসপন্স করেন খুব কি কঠিন মনে হচ্ছে কিনা। যদি কঠিন মনে হয় সেক্ষেত্রে আমি হয়তো আদার্স যে বিষয়গুলোকে একটু স্কিপ করে যাব আর কি। একটু রেসপন্স করবেন। যদি আপনার কাছে কঠিন মনে হয় সেক্ষেত্রে আমি এগুলোকে স্কিপ করে শুধুমাত্র গুরুত্বপূর্ণ যতটুকু ততটুকু দেখাই দেবো। লেখেন একটু চ্যাট বক্স। আপনাকে কাজের মধ্যে করতে হবে এই একটা কাজ, একটা প্লাগইন সেট আপ করতে হবে। অ্যাকচুয়ালি ক্লায়েন্টের ওয়েবসাইট এরকম থাকবেই, বুঝছেন? আচ্ছা, কঠিন মনে হওয়ার কারণটা হচ্ছে আমি হয়তো এই যে থিম দেখাই দিছি, নো প্রবলেম। আপনাকে এই কাজটা করতে হবে না। এই যে আমরা হচ্ছে ইম্পোর্ট করলাম, তারপরে হচ্ছে একটা আপনাকে যেটা করতে হবে, জাস্ট যখন আমরা ওয়ার্ডপ্রেসে লগ ইন করলাম, লগ ইন করার পরেই আমরা এই প্লাগইনের মধ্যে আসবো, এসে ইউজ টিসোটা, এটা আমাদের দরকার, এটা আমাদের দরকার। এটাকে আমি অ্যাক্টিভেট করলাম। আগের যে কাজটা করলাম থিম ইম্পোর্ট করা, এটা সেটা, ওগুলো না করলেও চলবে। ওকে, দেখেন এটা আমার অ্যাক্টিভ হয়ে গেল। আমাদের মোটামুটি এসইওর এনভায়রনমেন্ট সেটআপ করা শেষ। আমাদের ওয়েবসাইটে আমরা এখন চাইলে একটা পোস্ট করে একটা এসইও করতে পারবো। তো এসইও করার আগে আরো কিছু সেটআপ আছে, সেটা আমরা আজকে দেখব না। আমরা শুধুমাত্র কি করলাম, আজকে যন্ত্রপাতিগুলো যেটা যেখানে লাগবে সেটা সেইখানে বসিয়ে সেটআপ দিয়ে রেখেছি। একটা থিম সেটআপ যদি আপনি করতে না চান, কোনো সমস্যা নেই। এই যে যে এক্সট্রা যে থিমটা, এই কাজটা আপনাকে করতে হবে না, ক্লায়েন্টের থাকেই এইটা। আপনাকে করতে হতে পারে যেটা, সেটা হচ্ছে প্লাগইন। এই প্লাগইনস এর মধ্যে এসে অ্যাড নিউ, অ্যাড নিউ থেকে ইউজ টিএসইও, যদি দেখেন যে অলরেডি এখানে এটা সেটআপ করাই আছে ইউজ টিএসইও, সেই ক্ষেত্রে আপনাকে এটাও সেটআপ করতে হবে না, বুঝছেন? আমি একবারে শূন্য থেকে দেখাই দিলাম কিভাবে এটার এনভায়রনমেন্টটাকে রেডি করতে পারে। এই হচ্ছে বিষয়। আর এই যে যদি ওটা ইউজড এসইও
এসইও করার যে সফটওয়্যারটা লাগে সেটা যদি সেটআপটা করতে পারেন আপনি, বাম পাশে দেখাবে এসইও লেখা আছে। আপনাকে ক্লায়েন্ট একটা রেডিমেড ওয়েবসাইট দিবে, আর ওয়ার্ডপ্রেসে ঢোকার জন্য একটা অ্যাক্সেস দিবে, অ্যাডমিন আর পাসওয়ার্ড। ওই দুইটা নিয়ে আপনি ওয়েবসাইটে যখন ঢুকবেন, এই সবগুলো রেডি করাই থাকবে ওনাদের, বুঝছেন? সবগুলো তৈরি করা, এই যে পোস্ট তৈরি করা আছে, অনেকগুলো পোস্ট থাকবে, তার অনেকগুলো পেজ আছে তার তৈরি করা, তারপরে তার থিম সেটআপ করাই আছে, প্লাগইন সেটআপ করা আছে। যদি প্লাগইনটা সেটআপ করা না থাকে, এইটা আপনাকে করে নিতে হয়। আশা করি খুব বেশি কঠিন লাগবে না। আমরা আজকে আর আদার্স কোনো বিষয় দেখবো না, কারণ এই যে এসইও যে সফটওয়্যারটা ইউজড এসইও, এটার মধ্যে অনেকগুলো বিষয় আছে। হ্যাঁ, অনেকগুলো বিষয় আছে। এই সফটওয়্যার গুলোকে সেট আপ করার মধ্যে যে ফিচার গুলো, কোনটা বাদ দিতে হয় কোনটা যুক্ত করতে হয়, এইগুলো আমরা আগামী ক্লাসে দেখবো। কারণ একটা পার্ট যদি আমি ধরি, এটা আবার পুরো একটা ঘন্টা সময় লাগবে, আর আজকে বেশি দেখালে আপনার মাথায় আওলাই যাবে, হজম হবে না। ঠিক আছে, এতটুকুই। আমরা কি করছি আজকে, যদি একটা সামারি করি, সেই ক্ষেত্রে আজকে আমরা জ্যাম সফটওয়্যার ডাউনলোড করছি, সেটা সেট আপ করেছি, ইনস্টল দিচ্ছি আর কি কম্পিউটারে। ওই জ্যাম সফটওয়্যারটা স্টার্ট করছি, স্টার্ট করার পরে কি করছি, আমরা ওয়েবসাইট থেকে ওয়ার্ডপ্রেস নামে একটা সফটওয়্যার ডাউনলোড করে ফেলছি। ওটাকে আনজিপ করেছি, আনজিপ করে যেই ড্রাইভে আমাদের জ্যাম সফটওয়্যারটাকে ইনস্টল করেছিলাম, ওই ড্রাইভে একটা ফোল্ডার আছে এইচটি ডক্স, ওইখানে গিয়ে একটা ফোল্ডার তৈরি করে তার মধ্যে আমরা আনজিপ করে রেখে দিছি। তারপরে আমরা ব্রাউজারে গিয়ে সার্চ করেছি লোকাল হোস্ট স্ল্যাশ পিএসপি মাই অ্যাডমিন। সার্চ করার পরে ওইখানে আমরা একটা ডেটাবেস তৈরি করেছি, একটা ইউজার তৈরি করেছি। ওটার কাজ শেষ, আবার আমরা চলে এসেছি, এসে আমরা ওয়ার্ডপ্রেসের যে ধাপগুলো, প্রসিডিউর গুলো, এগুলো মেনটেন করে ওয়ার্ডপ্রেসে যুক্ত করেছি। এই ভিডিওটা আপনাকে দু একবার আরো দেখতে হবে, তাছাড়া হয়তো প্যাচ লাগবে। যাদের কম্পিউটার আছে, পিসি আছে, ল্যাপটপ বা ডেস্কটপ, তারা এই কাজটা করতে পারবেন। আর যাদের মোবাইল আছে, কোনো সমস্যা নাই, যেহেতু এই সফটওয়্যারটা মোবাইলে সাপোর্ট করে না, কিন্তু আপনাকে কাজ করতে হবে কোথায়, অনলাইনে ক্লায়েন্টের সাইটে। আমি যদি আমার ইন্টারনেট কানেকশন এখন বন্ধ করে দেই, ইন্টারনেটটা যদি আমি বন্ধ করে দিই, তাও কিন্তু আমি এই সাইটে সমস্ত কাজ করতে পারবো। এই যে আমার একটা ওয়েবসাইট দেখতে পারলেন আপনারা, আমি এটাকে এডিট করতে পারবো, ডিলিট করতে পারবো ইন্টারনেট কানেকশন ছাড়াই। আপনাদেরকে আমি একটু জাস্ট শুধু দেখাই দেই, দেখেন এগুলোকে আপনাদের নিজের নামের মতো করে কি করতে পারেন, চেঞ্জ করতে পারেন। আমি জাস্ট ক্লিক করলাম এখানে, দেখেন উই আর লার্নিং ওয়ার্ডপ্রেস অন পেজ ইসিও, এই আপডেট দিলাম। দেখেন আমরা যেটা করছি এখান থেকে ব্যাকএন্ড থেকে, ওটাই হয়ে যাচ্ছে আমাদের সাইটে। দেখছেন, উই আর লার্নিং ওয়ার্ডপ্রেস অন পেজ ইসিও। আপনি ছবি চেঞ্জ করতে চান, আপনার ছবিটা পাঠিয়ে দেন, কোনো সমস্যা নাই। এই যে দেখেন, ছবির মধ্যে ক্লিক করলে আপনি এখানে একটা ব্যাকগ্রাউন্ড অপশন আছে, অ্যাড করতে পারবেন। আপনি কোনো অপশনকে ডিলিট করতে চান, করতে পারবেন। এগুলো হচ্ছে ওয়েবসাইটের ব্যাপার স্যাপার, আপনাকে করতে হয় না এগুলো। সবুজ আহমেদ ভাই হ্যান্ড রেজ করে আছেন। সালাম আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম ভাই। অ্যাকচুয়ালি আমার প্রশ্ন হচ্ছে, আমরা যে ওয়েবসাইটটা এখানে সেট আপ করবো, সেই ওয়েবসাইটটা আমি যদি ব্লগস্পট সাইটের কথা বলি, blogspot.com, যে গুগলের যে ফ্রি ওয়েবসাইট বানানো হয় আর কি, সেই সাইটের মতো কি আমি এটাকে অনলাইনে ব্যবহার করতে পারবো? আচ্ছা, আমরা যেটা করলাম এখন, এটা অফলাইনে, তাই না? আমরা একটা জ্যাম সফটওয়্যার সেট আপ করে আমাদের কম্পিউটারকে আমরা সার্ভার তৈরি করে ফেললাম। কিন্তু আপনি যদি ডোমেইন এবং হোস্টিং কিনে নেন কোনো কোম্পানির কাছ থেকে, একটা ডোমেইন হয়তো 500-600 টাকা, আর একটা হোস্টিং হয়তো কত 1 থেকে 1,500 টাকা, তাহলে কিন্তু আপনারা অনলাইনে করতে পারবেন। যেমন এই যে মনে করেন যে হচ্ছে আমি যদি সার্চ করি servehumanfoundation.org, যদিও ওই সাইটটা ওয়ার্ডপ্রেসে তৈরি করা না, তারপরেও কিন্তু আপনি ওই রকম ডোমেইন ব্যবহার করে আপনার ওইখানে আপনি এই ওয়ার্ডপ্রেসটা সেট আপ করতে পারবেন। বুঝতে পারছেন?
আপনি যেটা বললেন যে ব্লগ স্পটের কথা যেটা বললেন, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি আপনার কথা। আমি এখানে সার্চ করলাম যে learnwithnoor.com। দেখেন এটা কি, এটা একটা ওয়েবসাইট না? যে ওয়েবসাইটটা আপনি দুনিয়ার যে কোনো জায়গা থেকে যদি সার্চ করেন তাহলে কি মানুষ খুঁজে পাবে? এটা কিন্তু ওয়ার্ডপ্রেসে তৈরি করা না। কিন্তু আপনি যদি এই ওয়েবসাইটটাকে চান যে আমি এটাকে ওয়ার্ডপ্রেসে তৈরি করে ফেলবো, সেটা আপনার সুযোগ আছে। এই সাইটের ব্যাক এন্ডে ঢুকে ওইখানে ওয়ার্ডপ্রেস সেট আপ করলে আপনি নিজের ইচ্ছা মতো কাজ করতে পারবেন। এবং আপনি যদি চান যে না, আপনি আগে এই অফলাইনে সাইটটা তৈরি করে ফেলবেন, আমরা যেমন এখন এই সাইটটা তৈরি করছি অফলাইনে, এইখানে টোটাল কাজটা কমপ্লিট করে আপনি কি অনলাইনে এটাকে আপলোড করে দিতে পারবেন। এখন কিন্তু এই যে আমাদের যে ওয়েবসাইটের লিঙ্ক কেমন, localhost/lgsp ব্যাচ, এটা এটা যদি কেউ লিখে সার্চ করছে কিন্তু খুঁজে পাবে না। কেন খুঁজে পাবে না? এইটা আমাদের কম্পিউটারের মধ্যে আছে, এটা এখনো অনলাইনে নাই। আর এই সাইটটা অনলাইনে আছে, ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকে যে কেউ যদি সার্চ করে খুঁজে পাবে। এটা লাইভ সার্ভার, আর আমরা কাজ করছি লোকাল সার্ভার। সবুজ ভাইয়ের মনে হয় প্রশ্নটা আমি ক্লিয়ার করতে পারছি কিনা জানি না, বুঝতে পারলাম না। জি ভাই, ক্লিয়ার হয়েছে। আচ্ছা, আপনি ব্লগ স্পট ব্যবহার করতে পারেন, বাট ব্লগ স্পটে কিন্তু ওয়ার্ডপ্রেস নাই, বুঝছেন? ওইখানে না, ওয়ার্ডপ্রেস নাই। ওইখানে হচ্ছে ওদের যে সিস্টেমটা আছে, ওইখানে পোস্ট করতে ওদের পারেন। যে কিছু একটা থিম হ্যাঁ দেওয়া থাকে, ফ্রি থিম, হ্যাঁ, সেটাকে ব্যবহার করা যায়। ব্যবহার করতে পারবেন। আবার এই wordpress.com এ গিয়ে আপনি এই ওয়ার্ডপ্রেস দিয়ে সাইট তৈরি করতে পারেন ফ্রিতে, wordpress.com। বুঝতে পারছেন? আচ্ছা, আমি সেটাই জানতে চাইলাম ভাই, যে wordpress.com এ আমি যেটা জানি, ট্রাইও করেছিলাম যে wordpress.com এ ফ্রি ওয়েবসাইট তৈরি করা যায়, কিন্তু এখানে কিছু কিছু মানে রুলস রেগুলেশন থাকে যেগুলোর কারণে আসলে হয়ে ওঠেনি আমার। তো আমি চাচ্ছিলাম যে এটাকে আবার ওই wordpress.com এ কি কনভার্ট করা যায় কিনা, অ্যাকচুয়ালি বা এখান ওয়ার্ডপ্রেস, থেকে নিয়ে আচ্ছা যাওয়ার ওয়ে হ্যাঁ, আছে কিনা। অবশ্যই ওয়ে আছে। তবে wordpress.com যেহেতু একটা ফ্রি সাইট, তো এরা বড় বড় সফটওয়্যার, এই যে আমরা যে প্লাগইনটা ব্যবহার করলাম ইউস্ট এসইও, আমরা একটা থিম ব্যবহার করলাম অ্যাস্ট্রা, এই থিমগুলোকে তারা সাপোর্ট দিতে পারে না, মানে সাপোর্ট নেয় না। বুঝতে পারছেন? ওইখানে ওই ফ্রি ওয়েবসাইট গুলোর জন্য আচ্ছা, ওদের জি। যে ভার্সন যেটা আছে, ওই ভার্সনের বেশি ভার্সন তারা হচ্ছে নিতে পারে না। বুঝতে পারছেন? এই হচ্ছে বিষয়। এখন তাহলে এখন তাহলে আমি যে ওয়েবসাইটটা রেডি করলাম, রেডি করে আমার কাজ হচ্ছে একটা ডোমেন আর একটা হোস্টিং কিনে নিয়ে ওইখানে সেটা আপলোড করে সেট আপ দেওয়া। করা, যেমন রাইট। জি, সবুজ.com একটা আমি হ্যাঁ ডোমেন কিনে নিলাম, হ্যাঁ, নিয়ে সেটাতে সেট আপ করে দিলাম, এই তো। এইটা জি, রাইট। আচ্ছা, জি, ধন্যবাদ ভাই। ওকে, যদিও এটা ওয়েবসাইট মেকিং এর ক্লাস না, তারপরে আমি আপনার যেন একটা মোটামুটি ওয়েবসাইট সম্পর্কে ধারণা থাকে, এই জন্য জাস্ট এই থিম সেট আপটা করে দেখালাম, যাতে একটা ওয়েবসাইট দেখতে কেমন হয়। বিভিন্ন পেজ থাকে, পোস্ট থাকে, ছবি থাকে, ইমেজ থাকে, ভিডিও থাকে।